আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্বে চলে এসেছি। এবার আমরা তৃতীয় পর্বের যে অংশটা আমাদের প্রথম অধ্যায় থেকে বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দ্বিতীয় পর্বের যে আলোচনাগুলো করেছিলাম সেটাকে আরেকবার একটু দেখিয়ে নিতে চাইছি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় পর্বে পলিটিক্যাল থট অফ অ্যানসিয়েন্ট রোম, প্রাচীন রোমের রাষ্ট্রচিন্তা সম্পর্কে। সেক্ষেত্রে আমরা পেয়েছি সেনেকা, সিসেরো। সিসেরো সম্পর্কে আমরা জেনেছি যে সিসেরো কবে জন্মগ্রহণ করেছেন এবং কিভাবে তিনি রাষ্ট্রতত্ত্বটা দিয়েছেন, কি তার মূল কথা কি। তার গ্রন্থটার নাম হচ্ছে ডি রিপাবলিকা, সেখানে তিনি কি বলেছেন। এবং তার আরও একটা গ্রন্থ ডি লেজিভাস, এখানে তিনি কি বলেছেন আমরা এগুলো সবই আলোচনা করেছি, আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। তারপর সিসেরোর পলিটিক্যাল চিন্তার বৈশিষ্ট্যগুলো কি সেইগুলো আমি আরেকবার দেখিয়ে দিলাম। তারপর আমরা আসছি সেনেকায়। সেনেকা কি বলেছেন, কবে জন্মগ্রহণ করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা সেনেকার উপরে আলোচনা করেছি। সেনেকার পলিটিক্যাল থিওরির থটসের মূল বিষয়গুলো। তারপর আমরা আলোচনা করেছি নব্য রাজতন্ত্র কি এবং নব্য রাজতন্ত্রে রাজা সপ্তম হেনরির কি ভূমিকা ছিল। নব্য রাজতন্ত্র কাকে বলে, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির কি ভূমিকা ছিল নব্য রাজতন্ত্রে, সেই আলোচনাগুলো আমাদের করা হয়ে গেছে। এবং টমাস ক্রমওয়েলকে, এগুলো প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে আমি আরেকবার করে এগুলোকে দেখাচ্ছি। টমাস ক্রমওয়েলের রাজনীতিতে কিভাবে উত্থান হচ্ছে, কিভাবে তিনি চার্চের ওপরে রাজার ক্ষমতাকে প্রতিষ্ঠা করছেন, টেক ওভার অফ দ্য চার্চেস আন্ডার কিংস কন্ট্রোল, চার্চ কিভাবে নিয়ে আসছেন তিনি রাজার নিয়ন্ত্রণে। টমাস ক্রমওয়েলের ভূমিকা কি, পিলগ্রিমেজ অফ গ্রেস, হোয়াট ইজ পিলগ্রিমেজ, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ পিলগ্রিমেজ অফ গ্রেস। বাইবেলের, ল্যাটিন বাইবেলের ট্রান্সলেশন করছেন মাইলস কভারডেল, এই সেই পুস্তক। এবং কার অনুপ্রেরণায় করেছিলেন, টমাস ক্রমওয়েলের অনুপ্রেরণায় তিনি করেছিলেন এই কাজটা। টিউডর বিপ্লব কি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তবু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ইন্টেলেকচুয়াল বেসিস অফ মডার্ন পলিটিক্যাল থট, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো। বৌদ্ধিক তাত্ত্বিক ভিত্তি, আধুনিক বৌদ্ধিক ভিত্তি কি, আধুনিক রাষ্ট্রচিন্তার বৌদ্ধিক ভিত্তি। এখানে আমরা পাচ্ছি মেকিয়াভেলি, প্রথমেই আমরা পাচ্ছি মেকিয়াভেলি, যিনি নাকি সপ্তদশ 16th সেঞ্চুরির একজন ইটালিয়ান কূটনীতিজ্ঞও ছিলেন, তার সঙ্গে তিনি একজন লেখক, একজন বাগ্মী, এবং তাকে আমরা বলি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। তাহলে মেকিয়াভেলি সবচেয়ে বড় অবদান হচ্ছে, তাকে আমরা বলি মানে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক তিনি। কেন তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক তার কারণটাও আমরা আলোচনা করব এই প্রসঙ্গে। তার বিখ্যাত গ্রন্থ প্রিন্স,
দি প্রিন্স একটা পলিটিক্যাল রাজনৈতিক তত্ত্বের গ্রন্থ হচ্ছে দি প্রিন্স। 1513 খ্রিস্টাব্দে তিনি এটা লিখেছিলেন এবং এটা এই দি প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ইউরোপীয় রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূত্রপাত করেন। দ্য প্রিন্স এবং দ্য ডিসকোর্সেস দুটো বই তিনি লিখেছেন। এই দুটো গ্রন্থের মূল বৈশিষ্ট্য কি সেটা আমরা দেখব। ম্যাকিয়াভেলি রাষ্ট্র ভাবনা সংবলিত দ্য প্রিন্স গ্রন্থের বিষয় হচ্ছে নবীন রাজতন্ত্র। দ্য প্রিন্সের বিষয় হচ্ছে নবীন রাজতন্ত্র। এক্ষেত্রে তিনি শাসকের শক্তি, স্বৈরাচার, কঠোর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে দ্য ডিসকোর্সেস আরেকটি গ্রন্থ, এই গ্রন্থে কিন্তু তিনি প্রধান আলোচনা করেছেন প্রজাতান্ত্রিক সরকার নিয়ে। অর্থাৎ এক্ষেত্রে সরকারের নিরঙ্কুশ কর্তৃত্বের পাশাপাশি তিনি নাগরিকদের স্বতঃস্ফূর্ত আনুগত্য ও সক্রিয় সহযোগিতাকে প্রজাতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার জন্য গুরুত্ব দিয়েছেন। কোনো ব্যক্তি এই গ্রন্থ দুটির মধ্যে বৈপরীত্য লক্ষ্য করছেন। একটা গ্রন্থে বলা হচ্ছে নবীন রাজতন্ত্র এবং আরেকটা গ্রন্থে বলা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার, কিন্তু মনে করা হয় যে এই গ্রন্থ দুটি আসলে আরেকটার পরিপূরক। কারণ অনেকেই মনে করেন ম্যাকিয়াভেলি দি প্রিন্স গ্রন্থটি লিখেছিলেন যার বিষয়বস্তু হলো রাষ্ট্রের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে শাসককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। শেষ পর্যন্ত যদিও তারপরেও তিনি লেখেন দ্য ডিসকোর্সেস, এই গ্রন্থে তিনি রোমান প্রজাতন্ত্রকে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হিসাবে তুলে ধরেন। বলেন যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে ইতালির সার্বিক উন্নয়ন সম্ভব। তাহলে আপাত দৃষ্টিতে গ্রন্থ দুটি বৈপরীত্য লক্ষ্য করা যায়, একটা রাজতন্ত্রকে সমর্থন করছে আর একটা প্রজাতান্ত্রিক সরকার, কিন্তু উভয় ক্ষেত্রেই ম্যাকিয়াভেলি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্রের কিসে উন্নতি হবে সেই কথাই বলেছেন। এবার হচ্ছে যে ম্যাকিয়াভেলির মতে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি থাকা উচিত, রাষ্ট্র তার বৈশিষ্ট্যের। রাজনৈতিক সাহিত্যে রাষ্ট্র বা স্টেট পরিভাষাটিকে সংযোজিত পরিভাষাটির যে সংযোজন হয়েছে সেখানে ম্যাকিয়াভেলি সবচেয়ে বড় অবদান বলে মনে করা হয়। যে রাজনৈতিক সাহিত্যে রাষ্ট্র কথাটিকে যেভাবে তিনি ব্যবহার করেছেন, তার যে পরিমার্জিত এবং বিবর্তিত রূপটি তুলে ধরেছেন, সেটাই হচ্ছে তার সবচেয়ে বড় অবদান। তার মতে রাষ্ট্র কোনো বিমূর্ত ধারণা নয়, রাষ্ট্র বরং উদীয়মান সমাজে রাজনৈতিক সাংগঠনিক প্রয়োজন রাষ্ট্রের মধ্যে দিয়ে মূর্ত হচ্ছে। সমাজ যেটা চাইছে সেটা রাষ্ট্রের মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠছে। এটাকে পজ করুন। এটা হচ্ছে, এবং তিনি বলছেন সমাজের রাজনৈতিক সাংগঠনিক প্রয়োজনই রাষ্ট্রের মধ্যে দিয়ে মূর্ত হয়েছে। ম্যাকিয়াভেলির রাজনৈতিক তত্ত্বের মধ্যে থেকেই রাষ্ট্রের এই বৈশিষ্ট্যগুলি ধরা পড়ছে। ম্যাকিয়াভেলি মনে করেন যে মানুষের জীবন ও ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ করাই হচ্ছে রাষ্ট্রের মূল উদ্দেশ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার রাষ্ট্রের উৎপত্তির অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে ম্যাকিয়াভেলি মনে করছেন যে রাষ্ট্রকে চার্চ ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কহীন এবং সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ থাকতে হবে। ম্যাকিয়াভেলি 3 ধরনের সরকারের কথা বলেছেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, নিয়মতান্ত্রিক গণতন্ত্র বা প্রজাতন্ত্র। কিন্তু ম্যাকিয়াভেলি মনে করেন কোনো একটা শুধু রাজতন্ত্র, শুধু অভিজাততন্ত্র বা শুধু প্রজাতন্ত্র কোনোটাই এককভাবে সম্পূর্ণ নয়। কারণ এই 3 শাসনের মিশ্র শাসন ব্যবস্থাকে তিনি মনে করছেন সবচেয়ে বেশি কার্যকরী। যেহেতু শাসকের তিনটে ক্ষেত্রেই শাসকের মানসিকতার উপর নির্ভর করছে শাসন ভালো হবে কি হবে, তাই তিনি বলছেন 3টে শাসনের মিশ্র ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে উপযোগী ব্যবস্থা। এরপর আমরা চলে যাব সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট মতবাদ নিয়ে আলোচনায়। এই যে এখানে ম্যাকিয়াভেলির এই ক্লাসিফিকেশন, যিনি শ্রেণী বিভাগটা করেছেন, রিপাবলিক বা প্রজাতন্ত্র, মনার্কি,
বা রাজতন্ত্র এবং প্র্যাকটিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সামাজিক চুক্তি মতবাদে। যে মতবাদীরা তারা রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বা একটা আদর্শ রাষ্ট্রের ধারণায় তাদের তত্ত্বটা কি বলছে, তারা কি চিন্তা ভাবনা করছেন, তাদের চিন্তা ভাবনাগুলো আমরা দেখব। যেমন প্রথমেই আমরা পাবো টমাস হবস হচ্ছে 17th সেঞ্চুরির একজন ইংলিশম্যান ছিলেন। তিনি ইংরেজ, তিনি ছিলেন ফিলোসফার, সায়েন্টিস্ট এবং হিস্টোরিয়ান। তিনি, তার বিখ্যাত বই হচ্ছে লেভিয়াথান। লেভিয়াথান হচ্ছে টমাস হবসের বিখ্যাত বই। এই লেভিয়াথান গ্রন্থেই তিনি আলোচনা করেছেন যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, যেটা আমরা বলছি চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে, সেটা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সামাজিক চুক্তি মতবাদে তিনি বলছেন যে সামাজিক চুক্তি মতবাদে তার কথাটা হচ্ছে যে রাষ্ট্রের চুক্তি হয়েছিল, সামাজিক চুক্তি হয়েছিল কেন কেন সামাজিক চুক্তি হয়েছিল? তিনি বলছেন যে প্রাকৃতিক পরিস্থিতি ছিল, প্রকৃতির রাষ্ট্রের পূর্বে যে প্রকৃতির রাজ্য, মানুষ বাস করতো প্রকৃতির রাজ্যে, এবং প্রকৃতির রাজ্য কেমন ছিল? প্রাক সামাজিক অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল স্বাধীন, মানুষ ছিল স্বাধীন, হিংস্র, ক্ষমতালিপ্সু এবং আত্মকেন্দ্রিক, স্বেচ্ছাচারী। তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না থাকায় কোনো মানুষ, সেই সময় কোনো মানুষ একজন আরেকজনের বন্ধু ভাবতো না, সবাই সবাইকে ভাবতো শত্রু। এই নির্দয় প্রতিযোগিতার মধ্যে একে অপরকে ক্ষমতায় ছাপিয়ে যাওয়ার ভয় এবং প্রত্যেক দিন এই যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই, এই পরিস্থিতিতে, এই ঘৃণ্য পাশবিক অবস্থার থেকে, নৈরাজ্য থেকে বাঁচার জন্য মানুষ কি করলো? প্রকৃতি রাজ্যের মানুষ নিজেদের মধ্যে চুক্তি করলো, এবং সেই চুক্তি একজন ব্যক্তি, সর্বশক্তিমান ব্যক্তি বা একাধিক ব্যক্তি হাতে, একটা ব্যক্তি গোষ্ঠীর হাতে, ব্যক্তি দল, মানে একদল ব্যক্তির হাতে তুলে দিল। এই কিসের জন্য তুলে দিল? না, নিরাপত্তা, শান্তি, জীবনের সুরক্ষা যাতে সেই ব্যক্তি বা সেই ব্যক্তি, একদল ব্যক্তি গ্রহণ করে, সেই জন্য তারা চুক্তি করে তার হাতে সমস্ত ক্ষমতা তুলে দিল। তাহলে হবসের তত্ত্বে রাষ্ট্র গঠনের পথ হিসাবে উঠে এসেছে সামাজিক চুক্তি। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি আমরা সামাজিক চুক্তি। হবস বর্ণিত এই সামাজিক চুক্তি কোনো শাসক শাসিতের মধ্যে কিন্তু চুক্তি নয়। এই চুক্তি, কারণ সব মানুষ পরস্পর মিলিত হয়ে এই চুক্তি স্বাক্ষর করেছিল। লেভিয়াথান গ্রন্থে তিনি এটাই বলছেন যে সব মানুষ কি হয়েছিল না, সবাই মিলে এই চুক্তি স্বাক্ষর করেছিল, এবং এই চুক্তি স্বাক্ষরকারী প্রজাদের জন্য চুক্তির শর্ত মান্য করা ছিল বাধ্যতামূলক। তারা এই চুক্তি, যেহেতু তারা নিজেরা চুক্তি করে একজন ব্যক্তি বা একদল ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিচ্ছে, সুতরাং তারা চুক্তি মানতে বাধ্য। কিন্তু চুক্তির ফলে যিনি সৃষ্টি হলো, যে সার্বভৌম শক্তি, সে কিন্তু বাধ্য নয় চুক্তির শর্ত মানতে, কারণ সে চুক্তিতে অংশগ্রহণ করেনি, বরং কি হয়েছে, চুক্তির দ্বারা সৃষ্ট সে একটা সত্তা। হবসের ব্যাখ্যায় সার্বভৌম শক্তি হচ্ছে চুক্তির ঊর্ধ্বে, তাই তার বিরোধিতা করা বা চুক্তিভঙ্গের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। অন্যদিকে সকল অধিকার জনগণ তার হাতে তুলে দেওয়ায় জনগণের পক্ষে কিন্তু চুক্তি ভঙ্গ করার অধিকার ছিল না। এইভাবে তিনি যে রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা করেছেন চুক্তির দরুন, রাষ্ট্র বা কমনওয়েলথ, যাকে হবস বলছেন লেভিয়াথান বা রাষ্ট্রদানব, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চুক্তির অংশীদার নন, কিন্তু তিনি চুক্তির মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন, তার হাতে সমস্ত ক্ষমতাটা তুলে দেওয়া হয়েছে, অথচ তিনি চুক্তি কোনো শর্ত মানতে বাধ্য নন, কারণ তিনি চুক্তিতে অংশগ্রহণই করেন। চুক্তির দ্বারা সৃষ্ট তিনি একটি, এই রাষ্ট্রকে তিনি লেভিয়াথান গ্রন্থে তিনি বলছেন যে এই রাষ্ট্র হলো রাষ্ট্রদানব। হবসের রাষ্ট্রচিন্তায় আরেকটা জিনিস উঠে এসছে, যে তিনি কতগুলো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। রাজতন্ত্র, যেখানে একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদে শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র, যেখানে জনগণ সাধারণ সভার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। আর অভিজাততন্ত্র, যেখানে ব্যক্তি সাধারণের পরিষদ শাসন ক্ষমতায় অংশগ্রহণ করে। এবার হচ্ছে হবসের এই যে রাষ্ট্রনৈতিক তত্ত্ব, সর্বনিয়ন্ত্রণবাদী
যে তত্ত্ব, এটা কি সমর্থনযোগ্য? এই যে চুক্তির মাধ্যমে সর্বশক্তিমান একটি রাষ্ট্রদানব বা রাষ্ট্রশক্তির উৎপত্তি হলো, এটি কি সমর্থনযোগ্য না সমর্থনযোগ্য নয়? হবসের তত্ত্ব অনুযায়ী চুক্তির দরুন সৃষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সার্বভৌম ক্ষমতাকে কখনো আর কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তার কারণ যে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হলো, যে শাসক যে চরম ক্ষমতা পেয়েছে, সেটা চুক্তির মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সে চুক্তিতে অংশগ্রহণ করেনি। আর হবসের মতে রাষ্ট্র আর সমাজ হচ্ছে অভিন্ন। তাই রাষ্ট্রকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করে তোলায় ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তাও এক্ষেত্রে বিঘ্নিত হয়েছে। অন্যদিকে এর বিপক্ষে যুক্তি হিসাবে বলা যায় যে সমসাময়িক ইংল্যান্ডের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় সেই পরিস্থিতির অবসান ঘটাতে রাজতন্ত্রের সমর্থনে হবস তার এই তত্ত্বটা তুলে ধরেছিলেন, এবং তখন এই বিশৃঙ্খল বা অরাজক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সার্বভৌম নিরঙ্কুশ শক্তির প্রয়োজন ছিল, যেটা হবস তার লেভিয়াথান গ্রন্থে প্রকাশ করেছেন। হবস বর্ণিত রাষ্ট্র ও সার্বভৌম শক্তি হলো জনগণের চুক্তির ফসল, তাই রাষ্ট্রীয় ক্ষমতার উৎসও জনগণ। সুতরাং নিজের প্রয়োজনে রাষ্ট্র গড়ে তুলেছে মানুষ নিজে, অর্থাৎ হবসের রাষ্ট্রপ্রীতি তার ব্যক্তির প্রতি অনুরাগেরই ফসল। এইভাবে হবস তার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। বিভিন্ন যুক্তি তুলে ধরা হলেও হবসকে কখনোই পুরোপুরিভাবে টোটালিটারিয়ান অথবা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বলা যায় না, বরং রাষ্ট্র কর্তৃত্ব সম্পন্ন হলেও ব্যক্তি মানুষকে কিন্তু হবস কখনোই অস্বীকার করেনি। আমরা এটা একটু আগেই আলোচনা করলাম, স্টেট অফ নেচার অ্যাকর্ডিং টু হবস, রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে। এরপর আমরা চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হবসের রোল অফ দি সভারেন। সার্বভৌমের রোলটা কি ছিল? সভারেন অর্থাৎ তিনি যে লেভিয়াথান গ্রন্থটার নাম দিয়েছেন, সেই হচ্ছে সভারেন। সেই তার কি পরিস্থিতি ছিল, তিনি কিভাবে আইনের ঊর্ধ্বে, তিনি কিভাবে চুক্তির ঊর্ধ্বে এবং আইনের ঊর্ধ্বে, সেটা এখানে তিনি দেখিয়েছেন। এরপর আমরা আলোচনা করব জন লককে নিয়ে। জন লক 1632 থেকে 1704 পর্যন্ত যার জীবনকাল, তিনিও ছিলেন একজন ইংরেজ দার্শনিক এবং তিনি ছিলেন ফিজিশিয়ান। যদিও তারপরে তিনি এই রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করেছেন এবং সামাজিক চুক্তি মতবাদের তিনি অন্যতম প্রবক্তা। তিনি যে গ্রন্থটিতে তার সামাজিক চুক্তি মতবাদের তত্ত্ব দিয়েছেন, তার সেই গ্রন্থটির নাম টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট। Two treaties of government argues for a government based on the consent of the governed to protect natural rights, primarily life, liberty and property. এখানে আমরা বুঝতে পারছি তিনি এই গ্রন্থে আলোচনা করেছেনই মানুষের জীবন, তার যে প্রাকৃতিক অধিকার বা স্বাভাবিক অধিকার, স্বাধীনতা এবং সম্পদ, এগুলো নিয়ে। লক তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি মতবাদে, যে চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা লক আমরা একটু আগেই বললাম, তিনি বলছেন যে প্রাক রাষ্ট্রীয় জীবনে মানুষ এক প্রকৃতির রাজ্যে বাস করত, যেখানে প্রাকৃতিক আইন ও প্রাকৃতিক অধিকার প্রতিষ্ঠিত ছিল। এই সময় মানুষের জীবন কিন্তু ছিল সহজ, সরল, সুন্দর এবং সাম্যবাদী। কারণ কি, তখনও পর্যন্ত মানুষের সবারই সব জিনিসে সমান অধিকার ছিল, তাই সেই সমাজ ছিল সাম্যবাদী এবং সর্বত্র বিরাজ করত শান্তি ও শৃঙ্খলা। স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ সেখানে ছিল না, আর সেখানে প্রাধান্য দেওয়া হতো যুক্তি এবং বিচারবোধকে। কিন্তু ক্রমশ কালের নিয়মে ব্যক্তিগত সম্পত্তির অধিকার চলে আসে, এবং যে মুহূর্তে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সৃষ্টি হয়, সেই মুহূর্তেই মানুষের মধ্যে শুরু হয়ে যায় বৈষম্য এবং একজন আরেকজনের থেকে বেশি সম্পত্তি লাভের আকাঙ্ক্ষা। এই পরিস্থিতিতে শুরু হয়ে গেল
অরাজক পরিস্থিতি। আর এই অরাজক পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কি করলো, নিজেদের মধ্যে চুক্তি করলো। লকের মতে এই চুক্তি ছিল দুটি। এক হচ্ছে প্রকৃতির রাজ্যের মানুষ রাজনৈতিক সমাজ গঠনের জন্য দুটি পর্যায়ে চুক্তি করেছিল। একটা পর্যায়ে এই দুটি চুক্তির মধ্যে একটা হচ্ছে সামাজিক চুক্তি, প্রথম চুক্তিটা হচ্ছে সামাজিক চুক্তি এবং দ্বিতীয় চুক্তিটা হচ্ছে সরকারি চুক্তি। সামাজিক চুক্তি হয়েছিল প্রকৃতির রাজ্যের মানুষের নিজেদের মধ্যে। এই চুক্তির ফলে রাষ্ট্র গড়ে উঠেছিল, নিজেদের মধ্যে চুক্তি করে তারা গড়ে তুলল রাষ্ট্র, এবং এই চুক্তিটিকেই আমরা বলছি সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। দ্বিতীয় চুক্তিটি হয়েছিল মানুষের সঙ্গে। প্রথম চুক্তির ফলে রাষ্ট্র তৈরি হলো, আর দ্বিতীয় চুক্তিতে রাষ্ট্রের শাসকের সঙ্গে শাসিতের চুক্তি হলো। এই চুক্তিটাকে বলা হয় যে সরকারি চুক্তি বা গভর্নমেন্টাল কন্ট্রাক্ট। এবং এই চুক্তিতে বলা হয় শাসক যদি অপশাসন করেন, শাসকের শাসনে যদি প্রজারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা সেই শাসককে পদচ্যুত করতে পারবে। তাহলে লকের মতে চুক্তির পর প্রকৃতির রাজ্যের মানুষ সার্বভৌম রাজশক্তির কাছে যে সকল অধিকার সমর্পণ করেছিল, অধিকার সমূহ সমর্পণ করছে, সেগুলো হলো আইন প্রণয়নের অধিকার, প্রণীত আইনের ব্যাখ্যা ও প্রয়োগের অধিকার, আইন ভঙ্গকারী অপরাধীর বিচারের ব্যবস্থা বা অধিকার। এছাড়া রাষ্ট্রশক্তির কাছে যেটা সমর্পণ করে, এগুলো রাষ্ট্রশক্তিকে সমর্পণ করেছে আর এই অধিকারগুলো। আর যে অধিকারগুলো রাষ্ট্রশক্তির কাছে সমর্পণ করা হয়নি, সেটা হলো ব্যক্তির নিজের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। আর রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সম্পর্কে লক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। রাষ্ট্রের সভারেন্টি অ্যাকর্ডিং টু লক, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সম্পর্কে তিনি চরম সিদ্ধান্ত, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে একেবারে যে তিনি নীরব ছিলেন তাও কিন্তু নয়। তিনি বলছেন যে রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতার জোরে অবাধ ও যথেচ্ছ ক্ষমতার অধিকারী নয়। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু সেই বলে তার ক্ষমতা অবাধও নয় আর স্বেচ্ছাচারীও তিনি হতে পারেন না, যেহেতু তার সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাই তারা রাষ্ট্রের কাছে তাদের ক্ষমতা হস্তান্তরিত করেছে, এবং সেই তত্ত্ব অনুযায়ী সার্বভৌম ক্ষমতাকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আইনগত সার্বভৌমিকতা, আর একটা হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতা। আইনগত সার্বভৌমিকতা কি? এখানে রাষ্ট্রের আইনসভা আইনগতভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। আর রাজনৈতিক সার্বভৌমিকতা, এখানে রাজনৈতিক সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে স্বয়ং জনগণ, যাদের সার্বভৌম অধিকার, কিন্তু তাদের যে অধিকার, ব্যক্তিগত অধিকার, তাদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এটা কিন্তু রাষ্ট্র হরণ করতে পারে না, কারণ এই অধিকার এইটা হরণ করার অধিকার তারা রাষ্ট্রকে দেয়নি। এবার হচ্ছে যে আমরা তাহলে কি বলবো, মানে লকের এই যে তত্ত্বটা, এটার মূল্যায়ন কিভাবে করব? তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন পরিষ্কার হয়ে গেল যে সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লক কি বলেছেন। 2 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব সম্পর্কে লক কি বলেছেন। এই দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম। আর 3 নম্বরটা হচ্ছে যে লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন আমরা কিভাবে করব, অর্থাৎ লকের অবদানের মূল্যায়নটা আমরা কিভাবে করব। লকের অবদান বললে তো আমাদের সবটাই বলতে হচ্ছে, তার মূল্যায়নটা আমরা কিভাবে করব। এক হচ্ছে জন লকের রাষ্ট্রচিন্তা বিশেষ গুরুত্বপূর্ণ হলেও তার রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু সমালোচনা করেছেন। তার মতবাদ যে সমালোচনার ঊর্ধ্বে, সম্পূর্ণ সমালোচনার ঊর্ধ্বে তা কিন্তু নয়, কারণ লক তার রাষ্ট্রচিন্তায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বলেছেন, আর গণসার্বভৌমিকতার কথা বলেছেন, ব্যক্তি স্বাধীনতার কথা বলেছেন। এগুলোর মধ্যে কোনো বিষয়ের ক্ষেত্রে সম্পূর্ণ মৌলিকত্ব কিন্তু লক দাবি করতে পারেন না। এগুলো নিয়ে তার আগেও রাষ্ট্রনীতিবিদরা কথা বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে লকের এই চুক্তি মতবাদ হচ্ছে স্ববিরোধী কেন? কারণ স্বাভাবিক অধিকারের কথা বলার পাশাপাশি লক সম্পত্তির অধিকারকে স্বীকার করে নিয়েছেন। তার বক্তব্য, এই বক্তব্যটাই হচ্ছে স্ববিরোধিতার দোষে দুষ্ট। একদিকে তিনি বলছেন স্বাভাবিক অধিকার, আবার অন্যদিকে ব্যক্তি সম্পত্তির অধিকারকে স্বীকার করছেন। এই দুটো হচ্ছে স্ববিরোধী, কারণ একই সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং সমাজের সকল ব্যক্তির কল্যাণ সাধন, এই দুটো একসঙ্গে কি করে হবে, এই প্রশ্নটা উঠছে।
তারপরে লকের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বারংবার জনগণের কথাও তিনি উল্লেখ করছেন, যে জনগণই সর্বোচ্চ শক্তির উৎস বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় কিভাবে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে সে সম্পর্কে কিন্তু তিনি কোনো স্পষ্ট বক্তব্য রাখেননি। এবং সামাজিক বৈষম্য, লক সম্পত্তির অধিকারকে যেহেতু স্বীকৃতি দিয়েছেন, সেহেতু সামাজিক বৈষম্যকেও তিনি স্বীকৃতি দিলেন। কারণ সম্পত্তির অধিকার ব্যক্তিগতভাবে যখন সম্পত্তির অধিকার স্বীকার করা হয়, তখন সকলের সম্পত্তির পরিমাণ এক হবে না, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যটা থেকেই গেল। এবং এলিটিস্ট রাজনীতির সংকীর্ণতাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। তিনি শ্রমিক, ভৃত্য, দাস, কর্মহীন প্রমুখ মানুষদের লক রাজনৈতিক সমাজের সদস্য হিসাবে স্বীকৃতি দেননি। অর্থাৎ যারা শ্রমিক, যারা ভিত্তের কাজ করে, যারা দাস, যারা কর্মহীন, তারা কেউই সমাজের সদস্য নয়, লকের রাজনৈতিক সমাজের সদস্য নয়। এইভাবে লক গণতন্ত্রের আড়ালে আসলে এলিটিস্ট রাজনীতির সংকীর্ণতাকে গুরুত্ব দিয়েছেন। এইভাবে লকের সমালোচনা করা হয়েছে। তাহলে লকের আমরা কিভাবে সমালোচনা করতে পারি সেটা আমরা পেলাম। এরপর আমরা যে আলোচনায় যাব সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের আরেক প্রবক্তা, যার নাম হচ্ছে জাঁ জ্যাকুই রুশো, অনেকে জন জ্যাকুই রুশো বলেন। যদিও তিনি ফরাসি মানে তার তত্ত্বের, তার গ্রন্থের খুবই অবদান ছিল ফরাসি বিপ্লবের সময়, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক রাষ্ট্রচিন্তায় রুশোর অবদান অনস্বীকার্য। রুশো সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা, এবং রুশোর এই চুক্তি মতবাদ একেবারেই স্বতন্ত্র। রুশোর মতে এই রাষ্ট্রের উৎপত্তি হলো কিভাবে, এ ব্যাপারে রুশো বলছেন যে তার মতে প্রাকরাষ্ট্রীয় জীবনে যে তিনি প্রকৃতির কথা বলেছেন, প্রকৃতির রাজ্যের কথা বলেছেন, তিনি বলছেন সেটা ছিল মর্তের স্বর্গ। সেখানে কোনো পাপ ছিল না, সেখানে কোনো হিংসা ছিল না, সেখানে কোনো বৈষম্য ছিল না। মানুষ সেখানে খুব শান্তিতে, আনন্দের সঙ্গে সুন্দরভাবে বসবাস করত। এ কারণ হচ্ছে মানুষ ছিল সৎ, সহানুভূতিশীল ও স্বাধীন। এখন প্রশ্ন হলো, প্রকৃতির কোলে লালিত পালিত এই মানুষ, এত সুন্দর যার মানসিকতা, তারা হঠাৎ করে রাষ্ট্র গঠনের প্রয়োজন হলো কেন? এ প্রসঙ্গে রুশো তিনটি কারণের কথা বলেছেন। এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়, মানুষের জিনিসপত্রের অধিকার দিয়ে, দ্রব্য সামগ্রীর অধিকার নিয়ে মানুষে তীব্র সংঘাত দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হওয়ার ফলে হানাহানি, হিংসা, রেষারেষি বাড়তে থাকে। আর তৃতীয়ত কারণটাকে তিনি বলছেন, এই সময় কিছু মানুষের মধ্যে শুভ বুদ্ধিও জাগ্রত হয়, যে হানাহানি, এই অসাম্য ব্যবস্থা যেটা তৈরি হয়েছে, সুন্দর ব্যবস্থার থেকে এই যে একটা অন্য পরিস্থিতিতে চলে এসেছে মানুষ, তার থেকে বাঁচার জন্য একটা বিকল্প সামাজিক সংগঠনের কথা তারা ভাবছে। এবং রাষ্ট্র কিভাবে সৃষ্টি হলো, এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য কি হলো না, রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। তবে সামাজিক চুক্তির মাধ্যমে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, সেই পাশে ব্যক্তি জীবন নিরাপত্তা হচ্ছে এবং ব্যক্তি স্বাধীনতাও পূর্ণতা পাচ্ছে। রুশোর মতে সেখানে ব্যক্তি জীবনও নিরাপদ এবং ব্যক্তি স্বাধীনতাও পূর্ণতা পাচ্ছে। কিভাবে হচ্ছে, রুশোর মতে, রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে যে চুক্তির কথা বলেছেন, সেই চুক্তি কোনো দুপক্ষের মধ্যে হয়নি, বা সেই চুক্তি একজন আরেকজনের সঙ্গেও করেনি। তাহলে চুক্তিটা কিভাবে হয়েছে? বলছে চুক্তি হচ্ছে যে প্রকৃতির রাজ্যে বসবাসকারী সমস্ত মানুষ তারা তাদের সমস্ত অধিকার অর্পণ করেছিল সমগ্র সমাজের কাছে। তারা তাদের সব মানুষ তাদের সব অধিকার সেটা প্রত্যর্পণ করছে কার হাতে না, সমগ্র সমাজের হাতে, সমগ্র সমাজের কাছেই তারা চুক্তিবদ্ধ হচ্ছে।
অর্থাৎ এই চুক্তির মধ্যে দিয়ে জোটবদ্ধ হওয়ার ফলে মানুষ কিন্তু কারুর অধীন হয়নি, প্রত্যেকে তার নিজের সত্তা ও ক্ষমতা অন্যদের সঙ্গে মিলে সমগ্র সমাজের কাছে অর্পণ করেছে। সেই সমগ্র সমাজ সমগ্রের অঙ্গ হিসাবে প্রত্যেকেই যথাযোগ্য অবস্থান অর্জন করেছে, ফলে আগের মতোই তাদের কিন্তু স্বাধীনতা বজায় থাকছে। দ্বিতীয়ত হচ্ছে এর ফলে মানুষ ব্যক্তি সমগ্র সমাজের কাছে যেহেতু সে তার অধিকার অর্পণ করেছে, সেই জন্য সে কি হচ্ছে, তার শক্তি, যৌথ সমাজ তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে একটা শক্তিশালী যৌথ সমাজ। জনগণের অধিকারও, জনগণই হচ্ছে যেহেতু সার্বভৌম ক্ষমতার উৎস, এখানে কিন্তু রুশো বলছেন জনগণ তাদের অধিকার ক্ষমতা সব তুলে দিচ্ছে কার হাতে, সাধারণ সমগ্র সমাজের কাছে। তাহলে জনগণই এই জেনারেল উইলের উৎস হচ্ছে জনগণ, অতএব জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণকে প্রয়োজনে সরকারকে ক্ষমতাচ্যুত করতেও পারে। জনগণের যদি জনহিতকর জনহিত বিরোধী কোনো কাজ হয় তাহলে জনগণ সরকারকে উচ্ছেদ করতে পারে। আর সাধারণের ইচ্ছা বা জেনারেল উইল বলতে তাহলে আমরা কি বুঝি? রুশোর এই সাধারণের ইচ্ছা বা জেনারেল উইলটা কি? রুশোর বিখ্যাত তত্ত্বই হচ্ছে সাধারণের ইচ্ছা বা জেনারেল উইল, দি জেনারেল উইল। রুশোর এটা হচ্ছে সবচেয়ে বড় ধারণা, যে ধারণাটা তিনি দিয়েছেন তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে। আদিম মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে যে সম্মিলিত শক্তি গড়ে তুলেছিল তাই হলো সাধারণ ইচ্ছা, এবং এই শক্তি, এই প্রকৃতির রাজ্যে মানুষ যে স্বাধীনতা ও ক্ষমতা লাভ করত তা সমস্ত সমর্পণ করে সকলে সেই সমস্ত তার অধিকার সে সমর্পণ করেছে সকলের সম্মিলিত শক্তির কাছে। তাই সবকিছু সমর্পণ করেও মানুষ কিন্তু নিজে কিছু হারায়নি, কারণ সে সম্মিলিত শক্তির কাছে, সম্মিলিত ব্যক্তিবর্গের কাছে নিজের ক্ষমতাকে সমর্পণ করছে, অর্থাৎ সেও তো সমষ্টির অংশ, তাই সে কিন্তু কিছুই হারায় না। এবং প্রত্যেক মানুষের দু ধরনের ইচ্ছে থাকে বলে রুশো মনে করছেন। এক হচ্ছে প্রকৃত ইচ্ছা বা রিয়েল উইল, আরেকটা হচ্ছে বাস্তব ইচ্ছা। প্রকৃত ইচ্ছা হলো সকল মানুষের মৌলিক, বিশুদ্ধ এবং স্বভাবগত ইচ্ছা, এটাকে তিনি বলছেন প্রকৃত ইচ্ছা, যা সব মানুষের ক্ষেত্রে এক, এটাকে তিনি বলছেন কমন গুড। সকলের ক্ষেত্রেই এই প্রকৃত ইচ্ছা থাকে। আর বাস্তব ইচ্ছা হলো প্রতিটি মানুষের নিজের নিজের স্বার্থ পূরণের ইচ্ছা। তাহলে রুশোর মতে সামাজিক চুক্তিতে সাধারণ ইচ্ছা হলো সকল মানুষেরই কমন গুড, প্রকৃত ইচ্ছার গুণফল। ক্ষুদ্র স্বার্থে পরিচালিত ব্যক্তি সাধারণ ইচ্ছার নির্দেশ অমান্য করলে তাকে বল প্রয়োগ করে সাধারণ ইচ্ছা মানতে বাধ্য করা হবে। এই হচ্ছে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে রুশোর বক্তব্য। পজ। এরপর আমরা আলোচনা করব যে অ্যাপারেটাস অফ গভর্নেন্স, অর্থাৎ সরকার, যে রাষ্ট্রের সরকার চালিত হয় তার শাসন যন্ত্র, তাকে সাহায্য করবার জন্য কি ধরনের শাসন যন্ত্র ব্যবহার করেন তিনি। মাধ্যম কি, কোন শাসন মাধ্যমে তারা সরকার রাষ্ট্রকে তার নীতি আইন এগুলোকে প্রয়োগ করে। এই অ্যাপারেটাস অফ গভর্নেন্সের ক্ষেত্রে আমরা দেখব আমাদের বর্তমানে আমাদের পাঠ্যসূচির মধ্যে যে অংশটা আছে আমরা সেটাই আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে চারটে সিস্টেম আমরা আলোচনা করব। এক হচ্ছে পারস্যের স্যাট্রাপ ব্যবস্থা, দুই হচ্ছে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, তিন হচ্ছে তুর্কো আফগান যুগে ভারতের ইক্তা ব্যবস্থা, আর চার হচ্ছে মুঘল আমলের মানসবদারি ব্যবস্থা। এই চারটে শাসনযন্ত্র হিসাবে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথমেই আমরা স্যাট্রাপ সিস্টেম অফ গভর্নেন্সে আলোচনা করছি। স্যাট্রাপ সিস্টেমটা স্যাট্রাপ কথার অর্থ হচ্ছে প্রদেশ, এবং এই স্যাট্রাপ ব্যবস্থা প্রচলন করেছিলেন সম্রাট দারায়ুসের পূর্বেই। পারস্যে যদিও এই স্যাট্রাপ ব্যবস্থা প্রচলিত ছিল সাইরাস দি গ্রেটের সময়, যিনি পারস্য সাম্রাজ্য
কে একটা বৃহৎ বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন সাইরাস দি গ্রেট। তিনি তার বড় সাম্রাজ্যকে আলোচনার সুবিধার জন্য বড় সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন এবং এই ব্যবস্থাটাকে আরও এই স্যাট্রাপ সিস্টেমটাকে আরও বেশি কার্যকরী করে তুলেছিলেন দারায়ুস, সম্রাট দারায়ুস। স্যাট্রাপের প্রত্যেকটা, যেহেতু সম্রাট কি করতেন, তার সাম্রাজ্যটাকে বিশেষ করে পারস্যের ক্ষেত্রে সাম্রাজ্য 20টি প্রদেশে ভাগ করা হয়েছিল, বা ক্ষুদ্র একক, যেটাকে বলা হচ্ছে স্যাট্রাপ, বা এগুলো এক একটা একক, আমরা প্রদেশ বলছি স্যাট্রাপটাকে। পারস্যিক ধারণা ভাষা অনুযায়ী এটা হচ্ছে স্যাট্রাপ, তারা বলছেন সে স্যাট্রাপ। এই স্যাট্রাপে কি হচ্ছে না, 20টা স্যাট্রাপে ভাগ করা হতো এবং তার প্রত্যেক প্রদেশের যে শাসনকর্তা নিয়োগ করা হতো তাকে বলা হচ্ছে এই স্যাট্রাপির, তাকে বলা হচ্ছে স্যাট্রাপ। এই স্যাট্রাপিগুলো শাসনকর্তার নাম হচ্ছে স্যাট্রাপ, অর্থাৎ প্রত্যেকটা প্রদেশকে বলছে স্যাট্রাপি, এবং তার যে শাসক, আঞ্চলিক শাসক বা প্রাদেশিক শাসক, তাকে বলা হচ্ছে স্যাট্রাপ। এই শাসককে কিভাবে নিয়োগ করা হতো? সাধারণত উচ্চ বংশজাত অভিজাত সভাসদদের সন্তান বা এইরকম উচ্চ বংশকৌলীন থাকতে হবে, তাদের পরিবারের কাউকে এই প্রদেশের শাসক নিযুক্ত করা হতো বা স্যাট্রাপির শাসক নিযুক্ত করা হতো, এবং তাদের কার্যকালের মেয়াদ সম্রাটের ইচ্ছার উপরেই নির্ভর করত। অনেক সময় একজন স্যাট্রাপি বংশের একজন, যিনি স্যাট্রাপ রয়েছেন, তার মৃত্যুর পর তার বংশের কাউকে স্যাট্রাপ করা হতো। এই পুরোটাই নির্ভর করতো সম্রাটের ইচ্ছার উপর। এবং স্যাট্রাপদের কাজ কি ছিল? স্যাট্রাপদের কাজ ছিল হচ্ছে সমস্ত শাসন কার্যে সম্রাটকে সাহায্য করা, রাজস্ব আদায় করে সে তাকে যে প্রদেশে স্যাট্রাপ করা হয়েছে সেখান থেকে রাজস্ব আদায় করে তার একটা নির্দিষ্ট অংশ সম্রাটকে পাঠানো, দুর্গ নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করা এবং রক্ষণাবেক্ষণ করা, বাইরে থেকে কোনো শত্রুর আক্রমণ হলে দেশকে রক্ষা করা, এই ইত্যাদি, এবং আঞ্চলিক জায়গায় কি ঘটছে না ঘটছে সমস্ত বিষয় সম্রাটকে জানানো। এইভাবে স্যাট্রাপরা শাসন কার্যে সাহায্য করতেন এবং স্যাট্রাপ ব্যবস্থার এটাই হচ্ছে গুরুত্ব। এরপরে আমরা চলে যাব ম্যান্ডারিন সিস্টেম বা ম্যান্ডারিন সিস্টেম অফ গভর্নেন্স ইন অ্যানসিয়েন্ট চায়না। যেমন আমরা পারস্যের ক্ষেত্রে স্যাট্রাপি ব্যবস্থা পেলাম, সেরকম চীনের ক্ষেত্রে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ম্যান্ডারিন ব্যবস্থা। ম্যান্ডারিন কথাটা এসছে পর্তুগিজ শব্দ ম্যান্ডারিন থেকে। ম্যান্ডারিন হচ্ছে অ্যাকচুয়ালি চীনে ম্যান্ডারিন কথাটা ব্যবহার করা হতো খুবই বিদগ্ধ, মানে পণ্ডিত ব্যক্তিদের সম্পর্কেই ম্যান্ডারিন কথাটা ব্যবহার করা হতো। এবং যেহেতু চীনের রাজবংশকে বলা হতো সান অফ হেভেন, তার খুব কৌলিন্য ছিল, সেহেতু তার যে অধীনস্থ কর্মচারী তাদেরকেও যথেষ্ট যোগ্যতার পরীক্ষা দিয়ে আসতে হতো। এবং চীনের শাসনতান্ত্রিক ব্যবস্থায় সরকারি কর্মচারী অর্থাৎ ম্যান্ডারিনদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের যোগ্যতা কি? প্রথম দিকে তাদেরকে সম্রাট চীনের রাজা নিয়োগ করলেও পরে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। পরীক্ষার মধ্যে দেখা হতো যে কনফুসীয় ধর্ম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, চীনের ঐতিহ্য, চীনের রীতিনীতি, শিক্ষা, চীনের আদব কায়দা ইত্যাদি সমস্ত কিছু সম্পর্কে তাদের জানতে হতো। এছাড়াও তাদের আর কি করতে হতো? ধ্রুপদী বিষয় ছাড়াও তাদের হতে হতো তীক্ষ্ণ মেধাবী এবং বিদগ্ধ, যে কোনো বিষয় তাদের, অনেকগুলো বিষয় একসাথে তাদের পারদর্শী হতে হতো। বাস্তবে ম্যান্ডারিন মানে সেই সময় চীনা পরিবারের ধনী বা দরিদ্র প্রত্যেক পরিবারের একটাই লক্ষ্য ছিল যে তাদের সন্তানরা যেন ম্যান্ডারিন পদে অভিষিক্ত হতে পারে। ম্যান্ডারিনদের কাজ কি ছিল? ম্যান্ডারিনদের কাজ ছিল আঞ্চলিক, যেহেতু তারা আঞ্চলিক আধিকারিক হিসাবে কাজ করত, সেহেতু তাদের কাজ ছিল রাজাকে সাহায্য করা, প্রত্যক্ষভাবে বিভিন্ন কাজে তারা রাজাকে সাহায্য করতেন। এছাড়া তারা প্রশাসনিক দায়িত্ব, প্রাদেশিক যে প্রশাসনিক দায়িত্ব সেটা পালন করতেন এবং সর্বোচ্চ শাসক আর আঞ্চলিক শাসকদের মধ্যে তারা যোগসূত্র স্থাপন করতেন। এইভাবে ম্যান্ডারিনরা তারা রাজস্ব সংগ্রহ করতেন। রাজার সঙ্গে কোনো রকম যদি সংঘাত হতো, রাজার কোনো বিরুদ্ধে কিছু বিদ্রোহের মতো পরিবেশ তৈরি হতো, তাহলে তারা রাজাকে সজাগ করতেন। এইভাবে ম্যান্ডারিনরা রাজকার্যে সাহায্য করতেন। তাহলে আমরা পেলাম যে বিভিন্ন শাসনযন্ত্রের মধ্যে আমরা পাচ্ছি, একটা হচ্ছে পারস্যের স্যাট্রাপি ব্যবস্থা কি এবং স্যাট্রাপদের ভূমিকা কী ছিল, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে পাচ্ছি চীনের ম্যান্ডারিন সিস্টেম বলতে আমরা কি বুঝি বা ম্যান্ডারিন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, তার গুরুত্ব।
চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পর আমরা আলোচনা করব ভারতে দিল্লি সুলতানির আমলের ইক্তা ব্যবস্থা এবং মুঘল সরকারের মুঘল সাম্রাজ্যের আমলে বা মুঘল সম্রাটদের আমলে মানসাবদারি ব্যবস্থা। এই দুটো ব্যবস্থা অর্থাৎ শাসনযন্ত্রের চারটে ব্যবস্থাই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে আমি ছাত্রছাত্রীদের জন্য বলছি। সেটা হচ্ছে যে একদিকে তো এইবারে যে সেকেন্ড সেমিস্টারে তোমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ ছাত্রছাত্রীরা, সেই জন্য তোমাদের সব বিষয়গুলোই খুব ইম্পর্টেন্ট। এবার এখানে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু আমাদের সবটাই ব্রিফলি উত্তর সবই ছোট করে লিখতে হবে, কারণ বড় প্রশ্নের কোনো ব্যাপার নেই, 3, 4 এরকম নাম্বার থাকবে, আর ম্যাক্সিমাম যেটা 8 নম্বরের প্রশ্ন সেই প্রশ্নটাও কিন্তু ভেঙেই হবে। তাই যতটা আমাদের যতটুকু দরকার ততটুকু উত্তরই আমরা লিখব, এবং আমরা কি করব, আমরা সার কথাটা মানে মূল কথাটাকে আমরা লিখব, তুলে আনবো। তার মধ্যে হচ্ছে আমরা আলোচনা করলাম যে স্যাট্রাপ ব্যবস্থা কি, স্যাট্রাপি ব্যবস্থা কি, এবং স্যাট্রাপদের কার্যাবলী কি ছিল বা তাদের কাজের গুরুত্ব কি ছিল। 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য হতে পারে। আর 2 নম্বর প্রশ্নটা বললাম ম্যান্ডারিন ব্যবস্থা কি, চীনের ম্যান্ডারিন ব্যবস্থা কিভাবে রাজকার্যে সাহায্য করত, গুরুত্ব। তারপরে আসছে ইক্তা ব্যবস্থা। ইক্তা ব্যবস্থা হচ্ছে দ্য ইক্তা সিস্টেম ইন দি দিল্লি সালতানেট ওয়াজ আ ল্যান্ড রেভিনিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম where the empire was divided into tracts of land and called iktas and assigned to military officers and nobles in lieu of salary. তাহলে আমরা বুঝতেই পাচ্ছি দিল্লি সুলতানের আমলে প্রধানত ইলতুৎমিশের আমলে ইক্তা ব্যবস্থা প্রচলিত হয়েছিল। এবং এটা কি, এটা একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম, মানে একটা ল্যান্ড সিস্টেম, ল্যান্ড রেভিনিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, দুটোই, প্রশাসনিক দিক থেকেও এবং রাজস্ব আদায়ের বন্দোবস্ত হিসাবে দুটোকেই দুটো ক্ষেত্রেই এটা দুটো অর্থেই আমরা ব্যবহার করতে পারি। ইক্তা মানে হচ্ছে জমির ভাগ বা একক, এবং ইক্তা জমির এই স্যালারি বা নগদ বেতন না দিয়ে যখন রাজকর্মচারীকে জমিটা দেয়া হতো তখন সেটা হচ্ছে তাকে ইক্তা দেওয়া, এবং এই যে ইক্তাটা পাচ্ছে তাকে বলা হতো মুফতি বা ইক্তাদার। কেন দেয়া হতো, তার কারণ হচ্ছে তারা প্রথম দিকে উদ্দেশ্য ছিল যে সমস্ত সুলতানের রাজধানীর থেকে সাম্রাজ্যের দূরবর্তী জায়গাগুলো সেখানকার যারা তুর্কি শাসকরা তাদেরকে ইক্তা দিয়ে সেখানকার আনুগত্য বজায় রাখা, যে এই রাজ্যগুলো সরাসরি শাসন করা যাচ্ছে না কিন্তু ওরা আমার ইক্তাদার সম্রাট সুলতানের ইক্তাদার হয়ে রইল, অতএব ওদের আনুগত্য পাওয়া গেল, আবার বছরে একটা নির্দিষ্ট সময় তারা রাজস্বও পাঠাবে, সেখানকার জমির রাজস্বও তারা পাঠাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে নগদ বেতন দিতে হচ্ছে না। এইভাবে একটা প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক শাসন ব্যবস্থা গড়ে তোলা। কি কি কাজ তাদের করতে হতো ইক্তাদারদের, এটা আলোচনা করলেই আমরা পরিষ্কার বুঝতে পারবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তাদের সেনা রাখতে হতো সুলতানের যে কোনো সময় যুদ্ধের প্রয়োজন হলে এই সেনা দিয়ে তাদেরকে সাহায্য করতে হতো। দ্বিতীয়ত আঞ্চলিক শান্তি শৃঙ্খলা, প্রত্যেকে তার ইক্তার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষা করত। তৃতীয়ত যদি বৈদেশিক আক্রমণের সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে সেই জন্য প্রস্তুত থাকতে হতো। চতুর্থত হচ্ছে কি, সেই জায়গায় ইক্তাদারি বিচারের কাজও ইক্তাদার করতেন, সেটাও তারা দেখতেন, এবং সম্রাটকে রাজস্ব যে পরিমাণ আদায় হতো তার একটা অংশ সম্রাটকে পাঠাতেন। এইভাবে ইক্তাদাররা তাদের কাজগুলো করতেন, এবং এই হচ্ছে তাদের ভূমিকা ও দিল্লি সুলতানি শাসনে তাদের গুরুত্ব। আমি শুধুমাত্র মূল কথাগুলোই বলছি। এখানে দেখো, ল্যান্ড অ্যাসাইনমেন্ট, রেভিনিউ কালেকশন, মিলিটারি সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস, ট্রান্সফার। হ্যাঁ, ইক্তাদারের এটা হচ্ছে ইক্তাদারদের কাজ কি, মাঝে মাঝে ইক্তাদারকে বা মুফতিকে অন্য ইক্তায় পাঠানো হতো। সম্রাটের যদি কখনো কোনো ইক্তাদারের প্রতি সন্দেহ হতো যে ঠিকমতো রাজস্ব দিচ্ছে না বা মান্য করছে না, তখন তাদের পানিশমেন্ট হিসাবে অন্য ইক্তায় পাঠিয়ে দেওয়া হতো। এবং ইক্তাদার মারা গেলে সেই ইক্তা সবসময় তার বংশের কাউকেই দেওয়া হবে তা কিন্তু ছিল না, এটা নির্ভর করতো সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপর। এইভাবে আমরা দিল্লি সুলতানির ইক্তা ব্যবস্থাটা তৈরি করে নেব পরীক্ষার জন্য।
আমি আবারও বলছি, তোমাদের জন্য খুব বড় প্রশ্ন তো কিছু থাকবে না, সেক্ষেত্রে 3, 4 এইভাবেই থাকবে এবং 8 নম্বরের প্রশ্নও তো ভেঙেই আসবে। তাই যতটা সম্ভব এই উত্তরগুলোকে প্রিসাইজ আর কনসাইজ ভাবে আমাদের তৈরি করে নিতে হবে, মূল কথাগুলো, মূল বিষয়টার গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি মুঘল আমলে মানসাবদারি সিস্টেমে। মানসাবদারি সিস্টেমের সঙ্গে যার নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তিনি হচ্ছেন মুঘল সম্রাট আকবর। তিনি ভারতবর্ষে মনসবদারি মানে মুঘল আমলে মনসবদারি সিস্টেম চালু করেছিলেন, মনসবদারি প্রথা চালু করেছিলেন। মনসবদারি সিস্টেম ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মিলিটারি র্যাঙ্কিং সিস্টেম introduced by Mughal Emperor Akbar to organize the empire's officials. It was a hierarchical structure that defined Mansabdar's rank, salary and military obligation based on a numerical rank. মানসাব মানে হচ্ছে পদমর্যাদা, অর্থাৎ তিনি তার মনসাবদার পদমর্যাদা অনুযায়ী এক একজন এক এক র্যাঙ্কের সারির মনসাবদার হতেন। মনসাব হচ্ছে পদমর্যাদা, এবং এই মনসাবগুলো যাকে যতজন ঘোড়া এবং সৈন্য রাখার অনুমতি দিত, জাট ও সাওয়ার সম্রাট, সেও হতো তত হাজারই মনসাবদার। কারুর 1000ই মনসাবদার, কেউ হতো 3000ই মনসাবদার, 7000ই মনসাবদার। সাধারণত 7000ই 10,000ই রাজ পরিবারের ব্যক্তি ছাড়া বাকি বা রাজপুত্র ছাড়া যুবরাজ এরাই হতেন। এই হচ্ছে মনসাবদার। মনসাবদারদের নিয়োগ করা হতো কেন? মনসাবদারদের নিয়োগ করা হতো, এক বললাম যে মিলিটারি র্যাঙ্কিং সিস্টেম এটা, এবং it assigned a numerical rank to each official or mansabdar which determined their status and salary. সমাজে তাদের একটা স্টেটাস, সম্রাটের সভায় তাদের একটা সরকারি মহলে, সম্রাটের সরকারি মহলে আর কি, তাদের একটা স্টেটাস প্লাস হচ্ছে কি তার বেতন। এবার মনসাবদার দু রকমের হতো, এক হচ্ছে নগদি মনসাবদার আর একটা হচ্ছে নগদি নয়, যারা জমির থেকে রাজস্ব আদায় করে নেবে। দু রকমের মনসাবদারই হতো। মনসাবদারদেরকে নির্দিষ্ট পরিমাণ যেটা বলা হতো সেই তথ্য অনুযায়ী, মানে 10,000ই 7,000ই যেমন মনসাবদার হবে ততগুলো ঘোড়া এবং সৈন্য রাখতে হতো। আর এই ঘোড়া আর সৈন্য অ্যাকচুয়াল তাদেরকে যতটা রাখতে বলা হচ্ছে আর প্রকৃতপক্ষে তারা কতটা রাখছে, এটা ধরবার জন্য, এটাকে ঠিক রাখার জন্য সম্রাট দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেছিলেন। দাগ হচ্ছে ঘোড়ার গায়ে চিহ্নিত করা দাগ, যে এই ঘোড়াটা যে মনসাবদারের তার চিহ্নিতকরণ, আর হুলিয়া হচ্ছে চেহারার বিবরণ, সৈনিকের চেহারার বিবরণ। এইভাবে মনসাবদাররা আর কি করতেন? মনসাবদাররা বিপদের সময় রাজাকে সৈন্য দিয়ে সাহায্য করতেন, এটা তাদের বাধ্যতামূলক ছিল। যুদ্ধে সৈন্য পাঠানোর বাধ্যতামূলক ছিল মনসাবদারদের। আর মনসাবদাররা বংশানুক্রমিকও হতে পারতো, আবার বংশানুক্রমিক নাও হতে পারতো। সম্রাটের মর্জির উপর নির্ভর করছে মনসাবদারি প্রথা। এরা রাজস্ব আদায় করতো, তার একটা অংশ এরা মনসাবদাররা সম্রাটকে পাঠাতেন, এবং সম্রাটের প্রতি এদের ছিল আনুগত্য। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব এই সিস্টেমের, যে এদের নিঃসংশয়ে আনুগত্য রাখতে হতো সম্রাটের ওপর। যদি কখনো সম্রাট ধরে নেন যে কোনো রকম কারাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মনসাবদারিত্ব খারিজ হয়ে যেত। আজকের মতো আমাদের তৃতীয় পর্বের আলোচনা শেষ হয়ে গেল।